আজকের ভিডিও টপিক কি সবাই নিশ্চয়ই থাম্বনেল দেখেই বুঝে গেছো। হ্যাঁ, আমি অনেক দিন পর আজকে ফাইনালি একটা গল্প পড়ে শুনিয়েছি। তবে আমি পুরো গল্পটা কভার আপ করতে পারিনি। দিস ওয়ান দ্য ফার্স্ট পার্ট। এই গল্পটা আমি জানি না কটা পর্ব লাগবে, তবে আমি চেষ্টা করব যত দ্রুত এটাকে শেষ করা যায়। আপনারা জানাবেন যে কেমন লেগেছে আমার গল্প পাঠ, আর কোনো ভুল হয়ে থাকলে আই এম সো সরি। এক দুটো বানান যদি একটু এদিক ওদিক হয়ে গিয়ে থাকে তাহলে আমি মন থেকে ক্ষমা চাইছি, আমি দুঃখিত। সো আজকের যে গল্পটা আমি পড়ে শোনাবো সেটা হচ্ছে ক্যানভাস। এটা একটা ছোট গল্পের সংকলন থেকে নেওয়া। গল্পের লেখিকা মানে এই পুরো বইটাতে 10টা গল্প আছে, অর্পিতা সরকারের লেখা। সো আজকের গল্পটা হচ্ছে ক্যানভাস। আমার খুব পছন্দের একটি বই এটা। বইটার নাম নীরবে তোমায় দেখি। তো আর ভাট বকছি না, আমি গল্পটা দিয়ে দিচ্ছি, সবাই শুনুন, আর কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। নমস্কার, আমি সায়ন্তিকা, আর আপনারা শুনছেন সায়ন্তিকার সাতকাহন। তো চলুন শুরু করা যাক। বারবার হোয়াটসঅ্যাপটা চেক করছে সুলগ্না। না, মেসেজটা তো আসেনি। ডাউনের ট্রেনটা ঝমঝম শব্দে নিরিবিলি স্টেশন কাঁপিয়ে বেরিয়ে যাচ্ছে। এই ট্রেনটাই ধরার কথা ছিল ওদের। বোলপুরের স্টেশন ঘড়ির দিকে তাকালো। সুলগ্নার হাতে একটা কালচে মেরুন কালারের ট্রলি ব্যাগ। হরিদ্বার যাওয়ার আগে বাবাই ব্যাগটা কিনেছিল। তারপর থেকে কোথাও বেড়াতে গেলেই ও এই মেরুন ব্যাগটাই নিজের লাগেজ গোছাতো। আজও যেমন ইউনিভার্সিটির হোস্টেল থেকে ফেরার সময় এই ব্যাগটাতেই সব গুছিয়ে নিয়েছিল। পুরো ছুটিটা বাড়িতে কাটানোর ইচ্ছে ছিল সুলগ্নার। শান্তিনিকেতনে বাংলায় মাস্টার্স করছে সুলগ্না। ফাইনাল ইয়ারের এক্সাম জাস্ট শেষ হয়েছে ওর। মাস্টার্স হয়ে গেলে ওর পিএইচডি করার ইচ্ছে আছে। কোন বিষয়ে করবে সেটাও ভেবে রেখেছে সুলগ্না। ওর ভীষণ পছন্দের সাবজেক্ট মনসামঙ্গল। ও ভেবেই নিয়েছে চাঁদ সদাগরের পৌরুষ নিয়ে অনেক রচনা হলেও সনকার নেহাতি অবহেলিত। তাই এই একরোখা চাঁদ সদাগরের সমস্ত জেদের পিছনে নীরব সমর্থনে যে নারী ছিলেন তাকে নিয়ে কাজ করতে চাই সুলগ্না। বন্ধুরা বলে ও নাকি ভীষণ ইমোশনাল। এক বাক্যে ওদের দোষারোপ বা বিশ্লেষণ মাথা পেতে মেনে নেয় সুলগ্না। সত্যি, ইমোশন শব্দটা ওর মনকে দিনের মধ্যে 6-7 ঘন্টা ছেয়ে রাখে। আবেগ না থাকলে বেঁচে থাকার অর্থটাই বাকি। বন্ধুরা বলে সুলগ্না প্লিজ বি প্র্যাকটিক্যাল। ও মুচকি হেসে বলে দেখিস একদিন ভীষণ ধাক্কা খেয়ে শিখে যাব। কয়েক মুহূর্তের মধ্যে ওর পৃথিবীটা ভীষণ রকম ফাঁকা লাগছে। শুধুই মনে হচ্ছে কেউ ওকে ভীষণভাবে ইগনোর করলো। শুধু ইগনোর নাকি প্রবঞ্চনা? কথা দিয়েও কথা রাখলো না সে। আজ বাড়িতে বাবা মা অপেক্ষা করে থাকবে তার সাথে আলাপের আশায়। সুলগ্না খুব বড় মুখ করে বলেছিল একবার অন্তত আমার পছন্দের উপরে ভরসা রাখো। দেখো, আমি ভুল মানুষকে জীবন সঙ্গিনী বাছিনি। বাবা গম্ভীরভাবেই বলেছিল বিশ্বাস করি বলেই এত দূরে পড়তে পাঠিয়েছিলাম। বিশ্বাস করি বলেই এতদিন পর্যন্ত তোমার পছন্দকে গুরুত্ব দিয়েছি। না হলে বাংলা পড়ার জন্য কলকাতা ছেড়ে তোমাকে শান্তিনিকেতন কেন যেতে হলো সেটাই তো আমরা বুঝলাম না। বাবার গলা জড়িয়ে ধরে আদুরে গলায় সুলগ্না বলেছিল কারণ আমি বাংলাকে ভালোবাসি, সাথে কবিগুরুকেও। তাই দুটোকে একসাথে পেতেই রাঙামাটির দেশে যেতে চাইছি। বোলপুরের নিরিবিলি স্টেশনে দাঁড়িয়ে চলে যাওয়া ট্রেনের সমান্তরাল লাইনের দিকে তাকিয়ে থাকতে থাকতে সুলগ্না ফিরে তাকাচ্ছিল সেই 5 বছর আগের কলকাতার ফ্ল্যাটে, যেদিন জেদ করে এসেছিল শান্তিনিকেতনে। সেদিনের বাড়ির পরিস্থিতির কথাটা মনে পড়ছিল ওর। সুলগ্নাকে ছেড়ে থাকতে বাবা মা দুজনেরই যে বেশ কষ্ট হবে সেটা ওদের মুখ থেকেই বুঝতে পেরেছিল। কিন্তু খোয়াই সোনাঝুরি ওকে ভীষণ টানে।
তাই কোন ছোটবেলায় একবার শান্তিনিকেতন গিয়েছিল, তখন থেকেই অদ্ভুত একটা টান অনুভব করে ওখানের মাটির প্রতি। ওই দাড়িওয়ালা, কবিতা, গান লেখা মানুষটা এই পথ দিয়েই হেঁটেছেন ভেবেই বারবার শিহরিত হয়েছিল সুলগ্না বড় বয়সেও। তাই কিছুটা জেদ করেই উচ্চ মাধ্যমিকে আর্টস নিয়ে পড়া। বাড়ির পরিবেশ তখন রীতিমতো থমথমে। বাবা সিভিল ইঞ্জিনিয়ার, মা ফিজিক্স নিয়ে পড়েছে, তাদের মেয়ে হঠাৎ বাংলা কেন? এই প্রশ্নটার ভারেই কলকাতার 2000 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের প্রতিটা ঘরের বাতাস গুমোট হয়ে গিয়েছিল। এমনকি বড় মামা, ছোট পিসি ফোন করে বলেছিল, হ্যাঁ রে সু, আমরা যা শুনছি তা কি সত্যি? তুই নাকি বেঙ্গলি অনার্স পড়তে শান্তিনিকেতন যেতে চাস, কি নাকি বাঙালি ঐতিহ্য সংস্কৃতি এসব বলছিস। বড় মামা তো রীতিমতো বিরক্ত গলায় বলেছিল, লিটারেচার নিয়ে পড়তে চাও তো ইংরেজি সাহিত্য নিয়ে পড়ো, এসব ফালতু সেন্টিমেন্টকে মাথায় তুলে নাচছো কি করে? বাড়িতে আত্মীয় স্বজনের মধ্যে একই আলোচনা। শেষ পর্যন্ত অরিন্দমদার মেয়েটা বাংলা নিয়ে পড়তে যাচ্ছে, জয়েন্ট দিল না, সায়েন্স নিয়ে পড়লো না, শেষ পর্যন্ত বাংলা। আরে লিটারেচারেই যদি পড়বি তো ইংরেজি পড়তে ক্ষতি কোথায়? মায়ের মুখে তখন অন্ধকার নেমেছিল। বাবার গলার স্বরে চূড়ান্ত বিরক্তি, আত্মীয়দের কৌতূহল মেশানো ব্যঙ্গ, সব মিলিয়ে সে এক অদ্ভুত পরিবেশের সৃষ্টি হয়েছিল। তারপরেও সেসব ব্যঙ্গ বিদ্রুপ সামলে সুলগ্না এসেছিল শান্তিনিকেতনে। যেদিন অ্যাডমিশন নেবার জন্য প্রথম ইউনিভার্সিটিতে ঢুকেছিল, সেদিন অনেকেই বলেছিল সে শান্তিনিকেতন আর নেই, পরিবেশ নষ্ট হয়ে গেছে। সুলগ্নার কানে ওসব কথা পৌঁছচ্ছিল না। ও তখন গাছ ঘেরা বেদিগুলোতে হাত বুলিয়ে দেখছিল আর ভাবছিল, কবিগুরু এগুলো হয়তো ছুঁয়েছিলেন, হয়তো এখানে বসেই সৃষ্টি করেছিলেন তার অমর সৃষ্টির কোনো একটা। আবেশ বিহবল অবস্থাতেই সুলগ্না পায়ে পায়ে ঢুকেছিল ইউনিভার্সিটির ভেতরে। বাবা বলেছিল, মান সম্মান সব বিসর্জন দিয়েছ, এবার দেখো কি করবে, আমরা বিশ্বাস করি তোমাকে এখানে পড়তে আসতে দিলাম, সেটুকুর মর্যাদা রাখলে কৃতজ্ঞ থাকবো। বাবার ওই কথাটা আজও কানে ভাসছে সুলগ্নার। নয় নয় করে 5টা বছর কাটিয়ে দিল এই হোস্টেলে। এখানের মাটির গন্ধ, গাছের গন্ধ সব ওর ভীষণ পরিচিত। নিজের বাড়ির থেকেও বেশি আপন হয়ে গিয়েছিল সোনাঝুরির বন, ছাতিমতলা, মহুয়ার গন্ধ, পলাশের রং। সেই শান্তিনিকেতনে ওকে এভাবে নিঃস্ব করে দেবে ও একবারের জন্য ভাবেনি। 10 মিনিট আগে পর্যন্ত সুলগ্না জানতো ও পৃথিবীর মধ্যে সব থেকে সুখী মানুষ। কয়েকটা মুহূর্তে ওর ভাবনাগুলোকে কালো রং দিয়ে মুছে দিল আর্য। আর্য তো রঙের খেলা করতেই অভ্যস্ত, ওর ওই রং তুলিতেই তো আবিষ্ট হয়েছিল সুলগ্না। বিয়ে সেকেন্ড ইয়ারে পরিচয় হয়েছিল আর্যর সাথে। খোয়াইয়ের ধারে বিশাল একটা ক্যানভাস ধরেছিল একটু দূরে বসে থাকা এক উদাস বাউলকে। সে তখন রুক্ষ মাটিতে বসে একতারায় সুর তুলছিল। বাউল এক মনে বাজিয়ে চলেছিল মন কেমন করা সুর, আর আর্য ওর হাতের রং তুলিতে ফুটিয়ে তুলছিল বাউলের মোহহীন চোখ দুটো। গোটা দুনিয়ার কোথায় কি হচ্ছে সেদিকে খেয়াল নেই গায়কের। দু চোখের দৃষ্টিতে উদাসীনতা, কোনো কিছুর প্রতিই যেন কোনো মোহ নেই। সুলগ্না আস্তে আস্তে সরে গিয়েছিল চিত্রশিল্পীর দিকে, এক মনে দেখছিল তার সৃষ্টিকে। বাউলের ছেঁড়া তালি মারা আলখাল্লা থেকে শুরু করে তার চুলের জট সবে নিখুঁত করে আঁকছিল ছেলেটা। সুলগ্নার থেকে বড় জোর বছর 4-5 বড় হবে। এই বয়স থেকেই কেমন নির্লিপ্ত যেন। ছবিটা আঁকা হলে অত যত্নের ছবিটা নিয়ে বাউলের হাতে ধরিয়ে দিয়ে বলল, এই নাও, এটা তোমার উপহার, আমায় রোজ গান শুনিয়ে তৃপ্তি দেওয়ার জন্য। সুলগ্নার বেশ লেগেছিল ছেলেটাকে, তাই নিজেই এগিয়ে গিয়ে পরিচয় করেছিল সেদিন। কোপায়ের অল্প জলে তখন অস্তগামী সূর্য তার শেষ আভাটুকু নিঃশেষ করে দিয়ে যাচ্ছে। পলাশের বুনো গন্ধে বাতাস ভারী হয়ে এসেছে।
ঝুপ করে সন্ধে নামবে, তার আগে রক্তাভ আকাশ দিন শেষে প্রদীপ জ্বালাবার প্রস্তুতি করছিল। ঠিক তখনই সুলগ্না ক্যানভাস, রং তুলি দ্রুত হাতে গোছানো ছেলেটার একটা তুলি মাটি থেকে তুলে ধরে বলেছিল, আপনি বুঝি রোজই আসেন এখানে? ছেলেটা চমকে উঠেছিল অপরিচিত গলার স্বরে। এতক্ষণ বিভোর হয়ে ছবি আঁকার জন্যই হয়তো এক হাত দূরে দাঁড়িয়ে থাকা সুলগ্নার দিকে ফিরেও তাকায়নি ও। তাই এমন আচমকা ফাঁকা জায়গায় ওর গলা শুনেই চমকে তাকিয়েছিল। চা পাতা রঙের ওড়নাটা উড়ছিল সুলগ্নার কান স্পর্শ করে। এলোমেলো হাওয়াতে অবাধ্য ওড়নার একটা প্রান্ত গিয়ে লাগলো ছেলেটার মুখে। সুলগ্না তাড়াতাড়ি সামনে নিল ওড়নাটাকে। ছেলেটা অপলক তাকিয়ে বলল, আপনার কি মনে হয় মোনালিসার ছবিতে যে হাসিটা ছিল ওটা স্বতঃস্ফূর্ত নাকি লিওনার্দোর মন গড়া? এই যে আপনি এখন অল্প হাসছেন, এটা কি শুধুই পরিচয় করার আগে সৌজন্যের খাতিরে, নাকি ইচ্ছে হচ্ছে বলে? আসলে কি বলুন তো, একজন শিল্পী যেভাবে তার ছবিকে দেখতে চাই সেভাবেই আঁকে। যেমন ধরুন, লিওনার্দোর মোনালিসার ঠোঁটের ভাগে এমন এক টুকরো রহস্যময় হাসি দেখতে চেয়েছিল, তাই দেখিয়েছিল, তাই না? সুলগ্না বোকার মতো হেসেছিল। হঠাৎ এসব কথা শুনে একটু ঘাবড়ে গিয়েছিল। সম্পূর্ণ অপরিচিত একজন মানুষকে প্রথম দেখায় কেউ এভাবে বলতে পারে, এটাই আশ্চর্য লাগছিল সুলগ্নার। তবুও দাঁত দিয়ে নিচের ঠোঁটটা কামড়ে জিজ্ঞেস করলো, আপনার কি এখানেই বাড়ি? ছেলেটির নরম দাড়িতে একবার হাত বুলিয়ে বলেছিল, এই মাটিতেই জন্মেছি, বাড়ি আপাতত এখানে, নাম আর্য ঘোষাল, এর থেকে বেশি পরিচয় তো নেই। সুলগ্না বলেছিল, আর এই এতক্ষণ যেটা দেখলাম সেটা তাহলে কি? আর্য আকাশের দিকে তাকিয়ে বলেছিল, নেশা, এক রাশ ভালো লাগা, অনেকটা প্রাণ শক্তি। ছবি আঁকা আমায় জীবনী শক্তি যোগান দেয়। ইদানিং অবশ্য একেই মূলধন করেছি নিজের পেট চালাবার জন্য। কবিগুরুর আশ্রমে সদ্য ঢুকেছি লেকচারার হয়ে। ভেবেছিলাম স্টুডেন্টদের আঁকা শেখাবো, রং তুলি দিয়ে গল্প লিখব, উপন্যাসের শেষ পাতা আঁকবো যত্ন করে। কিন্তু দেখলাম ছেলেমেয়েরা ডিগ্রি জোগাড় করার জন্য ভীষণ আগ্রহী। তাই এ চাকরি কতদিন করতে পারবো আমি জানি না। সুলগ্না বুঝেছিল শিল্পীর মনের খিদে না মেটার আক্ষেপ। সাবধানে বলেছিল, মাথার কথাও কখনো কখনো শুনতে হয়। মন তো এলোমেলো ছোটে, তাকে একমাত্র মাথায় সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে। তাই মনে ডাকে পা বাড়ানোর আগে একটু বোধহয় ভাবার প্রয়োজন আছে। আর্য থমকে দাঁড়িয়ে সুলগ্নার চোখাচোখি স্পষ্টভাবে তাকিয়ে বলেছিল, তুমিও বুঝি মাথার কথা শুনেই এই সন্ধেবেলা নির্জন কোপায়ের ধারে দাঁড়িয়ে আছো? তোমার সাবধানী হিসেবি বুদ্ধি তোমাকে সচেতন করছে না? বলছে না সুন্দরী অল্প বয়সী মেয়ের এমন জায়গায় এ সময় আসা মোটেই নিরাপদ নয়? নাকি মন বলছে, হই না একটু দুঃসাহসী? নির্জনতাও আলাদা গল্প বলে, সেই গল্প শোনার লোভ ছাড়তে পারেনি বলেই সব বাধা ভুলে, সব কিছু তুচ্ছ করে ছুটে এসেছো এখানে, তাই না? সুলগ্না আবার দাঁত দিয়ে ঠোঁট কামড়ে দাঁড়িয়েছিল। এমন স্পষ্ট বক্তব্যের সামনে নির্বাক হয়েছিল। মনে মনে ভাবছিল, বেশ ছেলে তো, কোনো অস্পষ্টতা নেই, স্বচ্ছভাবে চিন্তা করতে পারে সবকিছু। তাই তো সুলগ্নার উদ্দেশ্যটা এত সুন্দরভাবে ব্যাখ্যা করে দিল। বন্ধুরা এই সময় কেউ আসতে চায় না কোপায়ের এপারে। বলে, এ মাটিতে শুধু সংস্কৃতির জন্মই হয় না, খারাপ মানসিকতার মানুষও জন্মায়। তাই সাবধানতার মার নেই। কিন্তু সুলগ্না ভাবে, এই তো কয়েকটা দিন ও থাকবে শান্তিনিকেতনে। এখানে মাটির গন্ধ, গাছের কলরব, সব প্রাণ ভরে না নিতে পারলে আবার তিলোত্তমায় গিয়ে বাঁচবে কি করে? তখন তো এই সঞ্চয় ভেঙেই মনের খোরাক জোগাতে হবে ওকে। তাই যে কদিন এখানে আছে আগ্রাসীর মতোই গ্রহণ করতে চাই। আর্য বলল, মডেল হতে চাও?
বিনা পয়সায়? এমনি ওপরের দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে দাঁড়িয়ে থাকতে হবে ঘন্টা দুয়েক। ঠোঁটে রক্ত জমে যাবে, প্রথমে লালচে হবে, তারপর নীল, অথচ একটা টাকাও পাবে না। রাজি? যদি রাজি থাকো তো আমার নম্বরটা সেভ করে নাও। আচমকা এমন প্রস্তাবে ঘাবড়ে গিয়েছিল সুলগ্না, তবুও বলল, নম্বরটা বলুন। আর্য নম্বরটা বলেই বলল, তুমি কিসে ফিরবে? এখন তো রিক্সাও আসবে না এখানে। সুলগ্না দেখল সন্ধে প্রদীপ জ্বলে উঠেছে গাছের ফাঁকে, আকাশের শেষ সীমানায়। জায়গাটাও বেশ অন্ধকার হয়ে গেছে। উদাস বাউল তার শতরঞ্চি আর একতারা গুছিয়ে চলে গেছে নতুন ঠিকানায়। চারপাশটা শুনশান হয়ে গেছে। সুলগ্না এমনি হোস্টেল থেকে বেরিয়ে একটা রিক্সায় উঠেছিল, তারপর রিক্সা থেকে নেমে পায়ে পায়ে চলে এসেছিল এদিকটাই। ভেবেছিল 10 মিনিট বসে চলে যাবে, কিন্তু আর্যর ছবি আঁকা দেখতে গিয়ে সেই 10 মিনিটটা 1.5 ঘন্টা পেরিয়ে গেছে। গাছের সারিতে ঘুম নামবে একটু পরেই। হঠাৎ করেই যেন নিশ্চুপ জায়গাটা আরো চুপচাপ হয়ে গেছে, এমনকি পাতা খসানোর আওয়াজও বন্ধ হয়ে গেছে। আর্যর কথার রেশ ধরেই থতমত খেয়ে সুলগ্না বলল, দেখি কিছু একটা পেয়ে যাব নিশ্চয়ই। আর্য ঠোঁটের ফাঁকে অল্প হাসি ছুঁয়ে বলল, না, পাবে না। এই তল্লাটের সব খবর আমার জানা। যদি আমাকে রেপিস্ট না মনে হয়, আর যদি আমার বাইকে চাপলে তোমার বয়ফ্রেন্ড কালকেই আমায় মারতে না আসে, তাহলে আমার বাইকে করে যেতে পারো। বাই দ্য ওয়ে, কি যেন নাম বললে তোমার? আর্যর কথাই আবারও চমকালো সুলগ্না। নিজের নামটা এখনো আর্যকে বলাই হয়নি। সুলগ্না চ্যাটার্জি, বাংলায় অনার্স করছি বিশ্বভারতী থেকে। আর্য ব্যাগটা পাশে দাঁড়িয়ে থাকা বাইকের হ্যান্ডেলে ঝুলিয়ে বলল, দারুণ একটা লগ্নে তোমার জন্ম, তাই না? সুলগ্না ঘাড় নেড়ে বলল, আমি ঠিক জানি না। আর্য হেসে বলল, তুমি কখনো তোমার নামের পেছনের ইতিহাস শোনোনি? সাধারণত ঠাকুমা দিদিমারা বলেন, এ বাড়ির সবাই অনাহারে মরে যাচ্ছিল, তোর জন্মের পর হঠাৎ করে আম্বানির সাথে টক্কর নিতে পারছে। তো তোমার এমন কোনো গল্প নেই? সুলগ্না এতক্ষণে জোরেই হেসে ফেলেছিল। সেদিকে এক মুহূর্ত তাকিয়ে থেকে আর্য বলল, হাসলেও তোমাকে মন্দ লাগে না, তবে তোমার ওই চিন্তাগ্রস্ত দ্বিধা মেশানো ভঙ্গিটি ভীষণ ইউনিক। আমি বরং ওটাকেই ধরবো আমার ক্যানভাসে। নিজের রূপের প্রশংসা একজন অপরিচিতের মুখ থেকে শুনতে কেমন একটা লজ্জা লজ্জা করছিল সুলগ্নার। বিশেষ করে সেই চিত্রশিল্পী যখন তার শিল্পীর চোখ দিয়ে সুলগ্নাকে দেখছিল, তখন তো আরো অস্বস্তি হচ্ছিল ওর। বাইক স্টার্ট দেবার আগে আর্য বলল, আমিও ব্রাহ্মণ বাড়ির ছেলে, যদিও কুকুর বিড়াল ব্যাঙ সব খেয়েছি প্রয়োজনে। এসব শোনার পরেও যদি তোমার ছুত মার্গ না থাকে, তাহলে বাইকের পেছনের সিটে বসতেই পারো, কারণ জায়গাটা ফাঁকা হয়ে গেছে। কালকের কাগজে যদি পড়তে হয় কোপায়ের হাটে একটি মেয়ে, তখন নিজেকে ক্ষমা করতে পারবো না। আর্যর কথাবার্তা বড্ড চাঁচাছোলা, সহ্য করা মুশকিল। শেষের কথাটা শুনেই শিউরে উঠল সুলগ্না। আর কথা না বাড়িয়ে নিরুপায় হয়েই ওর বাইকের পেছনে গিয়ে বসলো। হেলমেট পরার আগে আর্য বলল, একটু তফাতে বসো, না হলে আবার ভাববে আমি সুযোগ নিচ্ছি। তবে দেখো, পড়ে যেও না আবার। সুলগ্না বিরক্ত হয়ে বলেছিল, আপনি বোধহয় নিজেকে একটু বেশি গুরুত্ব দিচ্ছেন। আমি আপনাকে নিয়ে মোটেই ওয়ারিড নই, চলুন। কোপাইকে ডান দিকে ফেলে রেখে বাইকটা চলতে শুরু করেছিল। আর্যর ঘাম আর ডিওর গন্ধ মিশে অদ্ভুত একটা পুরুষালী গন্ধ এসে ঝাপটা দিচ্ছিল সুলগ্নার নাকে। সে গন্ধের রোমান্টিসিজম নেই, আনমোনা ভাব আছে। সংসারী নয়, ছন্ন ছাড়ার গন্ধ আছে। তবুও এই প্রথম এমন কাট কাট কথা বলা ছেলেটাকে সুলগ্নার খারাপ লাগলো না। এক্সট্রা ভালো ভালো কথা বলে মেয়েদের ইমপ্রেসড করার কোনো ইচ্ছেই এর নেই। এর আগে সুলগ্নার যতগুলো ছেলের সাথে নানা সূত্রে পরিচয় হয়েছে, প্রত্যেকের মুখেই প্রশংসার বন্যা বয়ে গেছে। তবুও সুলগ্নার
ষষ্ঠ ইন্দ্রিয় বলেছে এরা নয়, সে আসবে একদিন, আচমকা। যখন আসবে তখন আমি তোমায় সিগন্যাল দেব। আজ বোধহয় হঠাৎই সেই সিক্সথ সেন্স জেগে উঠেছে আর আর্য সম্পর্কে ওকে কৌতূহলী করে তুলেছে। ওর হোস্টেলের সামনে এসে স্পিড কমিয়ে ব্রেক কষে দাঁড়ালো বাইকটা। সুলগ্না নামতেই আর্য বলল, কোনো প্রবলেম হয়নি তো? ভদ্র ছেলের তকমাটা নিজের মাথায় পরাতে পারি তো? সুলগ্না ঠোঁট টিপে হেসে বলেছিল, সবাইকে এমন লিফট দিলে আর ভদ্র হলেন কোথায়? হেলমেটটা মাথা থেকে খুলে আর্য বলল, খুব কম মেয়েই আছে পাগলের মতো এদিক সেদিক ঘুরে বেড়াই, পাগলের আঁকা দেখতে গিয়ে সন্ধে নামাই, তাই বেশি কাউকে লিফট দেবার সুযোগ কোথায় পেলাম ম্যাডাম? যাকগে, আমার প্রস্তাবটা ভেবে দেখো। প্রায় 2-2.5 ঘন্টা লাগবেই। আমার স্টুডিওতে নয়, ফাঁকা আকাশের নিচে আঁকবো তোমায়। টবের সাজানো ফুল আঁকার সময় স্টুডিওর আঁকা ব্যাকগ্রাউন্ড মানায়, কিন্তু বন্য ফুলের জন্য মুক্ত খোলা আকাশের প্রয়োজন। সুলগ্নার সাবধানী মন ক্রমশ অবশ হয়ে যাচ্ছিল। এত সহজে ধরা পড়ে যাবে ও আর্যর সামনে? ও ভাববে মেয়েটা বোধহয় ভীষণ হ্যাংলা, তাই কোনো মতে সামলে নিয়ে বলল, ভেবে দেখবো। আজ চলি। পৌঁছে দেবার জন্য ধন্যবাদ দেব না আপনাকে, বড্ড ছোট শব্দ। আর উপকারী ঋণ শোধ করে দেওয়ার একটা নিখুঁত প্রক্রিয়া, তাই ওটা ডিউ থাক না, মিস্টার আর্য ঘোষাল। আর্য চোখ দুটো বিস্ফারিত করে বলল, তুমি এত কথা বলতে পারো? এতক্ষণ বুঝিনি তো। সুলগ্না হালকা হেসে বলল, সুযোগ দেননি, আপনি বক্তা হিসেবে বেশ ভালো। আর্য বলল, আর তুমি দুটোই, শ্রোতা এবং প্রয়োজনে বক্তা। বেশ, আজ চললাম, অপেক্ষায় থাকবো তোমার রাজি হবার শুভ মুহূর্তের জন্য। আর্যর বাইকটা শব্দ করে চলে গেল। সুলগ্নাও পায়ে পায়ে হোস্টেলে ঢুকে এসেছিল। কিন্তু এই ঘন্টা দেড়েকের ঘটনায় ও তখন বিহ্বল হয়েছিল। অন্যরকম একটা অনুভূতি ওকে ঘিরে রেখেছিল। ক্যানভাস গল্পটি আজ এত পর্যন্তই পড়ছি। আপনাদের যদি ভালো লাগে আর ভিডিওটাতে যদি ভিউজ হয়, তাহলে আমি আরেকটা পার্ট বানাবো এটার। গল্পটা কিন্তু একটু বড়, প্রায় 30 পাতার মতো, তাই একটা পার্টে আমি এত বকবক করতে পারবো না। আমি এটার সেকেন্ড, আরও যদি লাগে তখন থার্ড পার্ট বানাবো। না হয় আপনারা কিন্তু জানাবেন কেমন লাগলো। আজ এ পর্যন্তই থাক। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।